ধরবো। ছাড়ুন আমার হাত। কাজটা ভালো করলে না, এর প্রতিশোধ আমি ঠিক নেব। মা, আমি আসছি। কি রে, সবাই খাচ্ছে, তুই খেয়ে যাবি না? না মা, আজ আর খাওয়াবে না, অনেক লেট হয়ে গেছে। এর থেকে বেশি দেরি হয়ে গেলে বস অফিসেই ঢুকতে দেবে না। তাই বলে না খেয়ে যাবি? কিছু করার নেই গো, এবার আমি আসি। আর হ্যাঁ, টেবিলের ওপরে ওষুধ রাখা আছে, সময় মতো আব্বাকে দিয়ে দেবে। সাবধানে যাস। কি রে, তোকে আর কিছু দেব? না না, আমার খাওয়া শেষ। আমারও দেরি হয়ে যাচ্ছে, কলেজের সময় হয়ে গেছে, আমাকেও যেতে হবে। ঠিক বলেছিস, আমাকেও এবার উঠতে হবে। আচ্ছা ভাই, তুই তো আমাদের কলেজের সামনে দিয়েই যাবি। হ্যাঁ, কিন্তু কেন? তাহলে চল, যাওয়ার সময় আমাকে ওই পথে নামিয়ে দিয়ে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। যাচ্ছ যাও, তোমাকে কি বলেছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। আজ অফিস থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে তো। তুমি তোমার বাপের বাড়ি যাবে তাই? একদম ঠিক বলেছ। বেশ, তোমার চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ঠিক সময় মতো চলে আসব। চল বর্ষা। হ্যাঁ চল। আসি গো মা, আসি ভাবি, টাটা। টাটা। বৌমা, তুমি একটু বাসনগুলো গুছিয়ে টেবিলটা মুছে ফেলো। আমি তোমার শ্বশুর মশাইকে খাবার আর ওষুধটা খাইয়ে দিয়ে আসি। ঠিক আছে মা। কি সুন্দরী, কোথায় যাচ্ছ? অফিসে। তা শুনলাম তোমার বরের সাথে নাকি তোমার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। আহারে, বেচারি কি কষ্ট বলো তো। সত্যি বলছি, তোমাকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। এই বয়সে কোথায় স্বামীকে নিয়ে জমিয়ে সংসার করবে তা না, এত সুন্দর রূপ যৌবন নিয়ে দেখো কেমন অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। আপনি সামনে থেকে সরে যান, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও না একটু, সবসময় অত তাড়াহুড়ো করলে হয়? শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমার নাম্বারটা নাও। নাম্বার? হ্যাঁ, আমি কি করব নাম্বার? বুঝলে না? শোনো, তোমার তো এখন অল্প বয়স, এই বয়সে তুমি একা একা থাকতে পারো বলো? তাই বলছিলাম, যখন তুমি একাকিত্ব বোধ করবে তখন আমাকে ফোন করে দিবা, আমি গিয়ে তোমার একাকিত্বের সঙ্গী হব। এইসব আপনি কি বলছেন? দেখুন, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন, আমি সেই ধরনের মেয়ে না। সেই রকম না তো কি হয়েছে, আমার জন্য হবে। আমার কতদিনের শখ জানো, যে আমি তোমার এই সুন্দর নরম কোমল হাতটা ধরবো। ছাড়ুন আমার হাত। কাজটা ভালো করলে না, এর প্রতিশোধ আমি ঠিক নেব। ওই তো নাসরিন চলে এসেছে। কেন মা, আমাকে নিয়ে কিছু আলোচনা হচ্ছিল বুঝি? না না, তেমন কিছু না। ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে আয়। সকালে একবার না খেয়ে বেরিয়েছিস, আমি তোর জন্য খাবার বাড়ি। ঠিক আছে মা। কি হলো বলো? বলবো তো, এই তো বাড়ি ফিরলো কেবল, খাওয়া দাওয়াটা সারু। খাওয়া দাওয়া এক্ষুনি বলো। বেশ, আগে তো বাইরে আসুক, তারপর বলছি। ওই যে আসছে। হুম। সবার খাওয়া হয়েছে? হ্যাঁ, বর্ষা ক্যান্টিন থেকে খেয়ে এসেছে। রাকেশ আর ঝিলিক ওর বাপের বাড়ি গিয়েছিল, সেখান থেকেই খেয়ে এসেছে। তুমি আর আব্বা? আমাদেরও হয়েছে, তুই খেয়ে নে, তাহলেই হবে। বেশ।
আমার তোর সাথে কিছু কথা আছে। কি কথা বল। আজ তুই অফিস যাওয়ার পথে রাস্তায় হানিফ চাচার ছেলে শাইনকে মেরেছিস। তোকে এই কথা কে বললো? কে বললো সেটা বড় কথা না, তুমি কি ওর গায়ে হাত তুলেছো সেটা বলো। হ্যাঁ তুলেছি, কারণ ও রাস্তায় আমার সাথে খারাপ ব্যবহার করছিল। কি এমন খারাপ ব্যবহার করেছিল যার জন্য একেবারে গায়ে হাত তুলতে হলো? ও আমাকে আজে বাজে কথা বলছিল আর হাত ধরতে যাচ্ছিল, তাই। এই সামান্য বিষয়টুক নিয়ে গায়ে হাত তুললি? শোন দিদি, কাজটা তুই মোটেও ভালো করিস নে, কারণ এই বয়সে রাস্তাঘাটে এরকম একটু ফাজলামি সবাই করেই থাকে। বর্ষা, এটা তুই কি বলছিস? যেটা বলছি ঠিক বলছি। তুই আমাকে দেখ, আমি যখন কলেজে যাই তখন প্রতিদিন কোনো না কোনো ছেলে আমার সাথে ফ্লার্ট করে, তাই বলে আমি রোজ সবাইকে থাপ্পড় মারবো? তাহলে তো আমায় কলেজে যাওয়াই বন্ধ করে দিতে হবে। তার থেকে ভালো আমি সেটাকে ইগনোর করে চলে আসবো। তুই বুঝতে পারছিস না বর্ষা, ও আমার হাত পর্যন্ত ধরেছিল। শুধু হাতটাই তো ধরেছে, এর থেকে বেশি কিছু তো করেনি না। বর্ষা একেবারে ঠিক বলেছে। আর নাসরিন, তোমাকে একটা কথা বলি, তুমি একজন কম বয়সী ডিভোর্সি মেয়ে, রাস্তায় চলাফেরা করলে তোমার সাথে প্রতিনিয়ত এইসব ঘটতেই থাকবে, তাই তোমার উচিত এগুলোকে মানিয়ে নেওয়া। ভাবি, এইসব তুমি কি বলছো? আমি মানছি যে আমি একজন কম বয়সী ডিভোর্সি মেয়ে, তাই বলে তো আমি আমার মান সম্মানটা বিলিয়ে দিইনি বলো। হ্যাঁ, অতই যখন মান সম্মান, তখন আবার স্বামীর ঘর ছেড়ে এখানে আসলে কেন? বৌমা, এইসব কথা থাক না। থামবে কেন মা? বলুক না। উপরওয়ালা তো আমার ভাগ্যে এটাই লিখেছে যে ওরা বলবে আর আমি শুনবো। যাই হোক, তোর সাথে যদি কাল শাইনের দেখা হয় তাহলে তুই ওর কাছে থেকে ক্ষমা চেয়ে নিবি। অসম্ভব, আমি সেটা কখনোই পারবো না। কেন পারবি না? ও আমার সাথে যেটা করেছে সেটা অন্যায়, সেই জন্য ওর আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমার না। দেখেছো দেখেছো তোমার বোনের দাপট? বলি মেয়ে মানুষের অত দাপট ভালো না, ভুলে যেও না এই দাপটের জন্যই কিন্তু একটা সংসার ভেঙেছো, তাই একই ভুল বারবার আর করো না। তোমরা থামো না, দেখছো তুমি এটা খেতে বসেছে, খেয়ে নে মা। আমার খিদে নেই। আসবো স্যার? ও হ্যাঁ, নাসরিন আসুন আসুন। প্রজেক্টের ফাইল রেডি, এই নিন। ও গুড, ভেরি গুড, মোটামুটি সব কিছু ঠিক আছে। আর হ্যাঁ, আপনাকে একটা খুশির খবর দেওয়ার আছে। খুশির খবর? কিছু মনে না করলে জানতে পারি কি খুশির খবর? অফকোর্স, শুনুন, আপনার প্রমোশন হয়েছে। আপনি সত্যি বলছেন স্যার? সত্যি নয় তো আপনার সাথে আমি মজা করছি? না, আসলে আমি বিশ্বাস করতে পারছি না তো, তাই। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে, যান এবার গিয়ে আর মন দিয়ে কাজটা শুরু করুন। ভবিষ্যতে তাহলে হয়তো এর থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। ওকে স্যার। হ্যালো, কে? ও ভাই, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। কথা? কি কথা? নাসরিনের বিয়ে? ও, আমি তো তোমাকে এই মুহূর্তে জানাতে পারছি না, তবে আমি বাড়িতে আলোচনা করে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌমা, আসবো? ও হ্যাঁ, আসুন। কি হলো মা, হঠাৎ তুমি এখানে এলে? তোদেরকে একটা কথা জানানোর জন্য। কি কথা? নাসরিনের বিয়ের ব্যাপারে তোর মামা ফোন করেছিল।
বলছিল যে অনেক দিন তো হলো নাসরিনের ডিভোর্স হওয়া, তাই বলছিল ওদের গ্রামে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবো কি না সেটা জানার জন্য। বিয়ে? এসব তুমি কি বলছো মা? কেন, আমি কি ভুল কিছু বললাম? আর তাছাড়াও বাড়িতে একজন ডিভোর্সি মেয়ে থাকলে আর আশেপাশের লোকও নানান রকম কথা বলে। বলে বলুক, তাদের কথায় কান দিতে গেলে হবে না, বুঝলেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার বাড়ি বিয়ের বয়সে একটি মেয়ে আছে, পঙ্গু স্বামী আছে, তাদের কি হবে? ঝিলিক তো ঠিকই বলেছে। দেখো মা, তুমি একবার ভেবে দেখো, যদি তুমি নাসরিনের বিয়ে দিয়ে দাও তাহলে ও তো শ্বশুর বাড়ি চলে যাবে, আর সেখানে গিয়ে প্রতি মাসে বর্ষার কলেজ ফি, আব্বার ওষুধ খরচা, তোমার প্রয়োজনীয় জিনিস এসব কোথায় থেকে আসবে? আর তার থেকেও বড় কথা হলো বর্ষার বিয়ে, সেটা কি করে দেব? কোনো মেয়ের শ্বশুর বাড়ির লোক তার বোনের বিয়ের খরচা দেয় বলো? আর আমাদেরও এত সামর্থ্য নেই যে সংসারের জন্য এত কিছু করব। আপনি ভালোভাবেই জানেন যে আপনার ছেলে মাস গেলে কত টাকা ইনকাম করে। কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু তোর মামা ফোন করলে কি বলবো? বলবেন যে মেয়ের খুঁত ছিল, তাই আগের স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, ওই জন্য আগের মতো একই ভুল আমরা করতে চাই না। হে আল্লাহ, তুমি আমাকে কেমন জীবন দিলে, যেখানে স্বার্থের জন্য, নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আমার আপনজনরাই আমার গায়ে মিথ্যা কলঙ্ক দাগ লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে। যাক বাবা, বাঁচা গেল। আমার বুকের ভেতরটা তো কেমন করছিল, মনে হচ্ছিল এই যেন আমার টাকার মেশিনটা হাত থেকে বেরিয়ে গেল। তুমি যে কি বলো না। আব্বা, তুমি জানো আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য আমাকে এত বড় ফল ভোগ করতে হচ্ছে বলো? এত দুঃখ, এত কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। বাড়ির বাইরে বেরোলে পাড়ার লোক, রাস্তার লোক, যার যা মুখে আসে সে তাই বলে। আর আজ বাড়ির লোক, যারা আমার আপনজন, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তারাও আমাকে শুধুমাত্র প্রয়োজনের জন্য টাকার ম্যাশিং ভেবে নিজেদের চাহিদাগুলো মেটানোর জন্য চোখ বন্ধ করে আমার উপর মিথ্যা কলঙ্কের দাগ লাগিয়ে দিল। জানো তো আব্বা, মাঝে মাঝে মনে হয় এত কষ্ট সহ্য করার থেকে নিজের জীবনটাকে শেষ করে দিই, কিন্তু হঠাৎ করে যখন তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি ভাবি আমি যদি মরে যাই তাহলে তোমার কি হবে? কারণ সবাই সহ্য করতে পারলেও তুমি আমার মৃত্যু যন্ত্রণা সইতে পারবে না। ইয়ে কি ম্যাডাম, আপনি এখনো এখানে দাঁড়িয়ে যে? অফিস তো অনেকক্ষণ আগে ছুটি হয়েছে। বাসের জন্য অপেক্ষা করছি, জানি না আজ কেন লেট করছে বাসটা আসতে। লেট যখন হয়েছে তখন আমি বলি কি, চলুন আমি আপনাকে পৌঁছে দিই। না না, ঠিক আছে, আমি একাই চলে যাব। বুঝেছি, কেউ কিছু বলবে বলে ভয় পাচ্ছেন তো। শুনুন, জীবনে চলতে গেলে মানুষের কথায় কান দিলে হবে না, মানুষের কাজই হলো পরচর্চা, বুঝলেন? তাই অত কথা না বাড়িয়ে চলুন। ঠিক আছে, চলুন। বাহ, মেয়ে ভারী মিষ্টি দেখতে, মেয়ে আমাদের পছন্দ। আর এমনিতেই ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করেছে, তখন আর এর বাইরে আমাদের আর কি বলার আছে বলুন? যাও মা, তুমি ঘরে যাও। মেয়ে তো আপনাদের পছন্দ, সেটা না হয় বুঝলাম।
যদি কোনো দাবি দেওয়া থাকে সেই ব্যাপারে বললে ভালো হতো। আজকালকার দিনে ছেলে যদি খুব ভালো আর সরকারি চাকরিভুক্ত হয় তাহলে তো কম বেশি দাবি সবারই থাকে। আর আমি বাপু সামনাসামনি বলাটাই সব কিছু পছন্দ করি। বুঝলাম, তাহলে আপনাদের কি দাবি সেটা বলুন। আমাদের বেশি কিছু দাবি নেই, নগদ 5 লক্ষ টাকা আর 4 ভরি গহনা আর ছেলের একটা বাইক। এত কিছু, কিন্তু আমরা এত কিছু কিভাবে দেব? আপনি চুপ করেন তো। শুনুন, আমরা আপনাদের প্রস্তাবে রাজি। তাহলে আবার কেন? আপনার এদিকে সব কিছু ঠিকঠাক করেন, আর বিয়ের দিনটা না হয় আমরা বাড়ি গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের জানিয়ে দেব। ঠিক আছে, আজ তাহলে আসি। তুমি ফট করে রাজি তো হয়ে গেলে, কিন্তু এত টাকা কোথায় পাবো? রাজি হব না তো কি করব? তুমি জানো আজকের দিনে একটা চাকরিওয়ালা ছেলে পেতে গেলে কত কাঠঘর পড়াতে হয়? সেখানে তো ওরা খুব অল্প জিনিসই দাবি করেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এত কিছু ম্যানেজ করব কি করে? তুমি কেন তো চিন্তা করছো? তোমার বড় বোন নাসরিন এই বাড়ির বড় মেয়ে, সে তো আছে, সে ঠিক ম্যানেজ করে নেবে। কি বলেন মা? হ্যাঁ, বৌমা তো ঠিক বলেছে। বেশ, তাহলে ও বাড়ি আসলে ওর সাথে কথা বলে দেখব। সবই বুঝলাম, ভালো পরিবার, ভালো ছেলে, কিন্তু তার সাথে সাথে এটাও তো ভাবতে হবে বলো, ওরা যে পরিমাণ দাবি করছে তা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে তুমি কি বলতে চাইছো, যে এই বিয়েটা ভেঙে দেবে? ভেঙে দেবে? অসম্ভব। দেখ দিদি, আমি সুপিয়ানকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তাই এমন কিছু করিস না যাতে শেষমেশ আমাকে কোনো দুর্ঘটনা করে বসতে হয়। এইসব তুই কি বলছিস? আর আমি তোর বিয়ে ভাঙার কথাই বা কখন বললাম? বিয়ে ভাঙার কথা যখন তুমি বলছোই না, তখন এত আমতা আমতা করার কি আছে? আর তাছাড়াও তুমি এই বাড়ির বড় মেয়ে, তোমারও তো ছোট বোনের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। বৌমা তো ঠিকই বলেছে। ভেবে দেখ, আমাদের মতো এত সাধারণ পরিবারে এত ভালো একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, এটাই তো আমাদের সৌভাগ্য বল। আমি সব বুঝতে পারছি, কিন্তু মা, তোমরা আমার কথাটাও একটু ভাবো। এতে ভাবাভাবির কি আছে? বিয়েতে যে তুমি একা খরচা করবে তা নয়। তোমার ভাই তো বলছে যে বিয়ের অনুষ্ঠান করতে যত টাকা লাগবে সেটা না হয় তোমার ভাই দেবে, আর বাদ বাকি যেসব লাগবে সেগুলো তুমি দেবে। এইসব তুমি কি বলছো ভাবি? একটা বিয়ের অনুষ্ঠান খরচা কত টাকা লাগে? ওই হয়তো 1 লাখ থেকে 1.5 লাখ। আর যদি দেনা পাওনার কথা বলো, তাহলে সব মিলিয়ে কিছু না হলেও 10-12 লাখ টাকা। এত টাকা আমি কোথায় পাবো? দেখ, অত শত আমরা বুঝি না। তুই দিতে পারলে বল, আর না দিতে পারলেও বল। যদি তুই নাই দিতে পারিস তাহলে আমরা আর এই বিয়েতে এগাবো না। দিদি, আমি তো তোর আপন বোন, নিজের মায়ের পেটের বোন। তুই আমার সুখের জন্য যে কোনো উপায়ে এই টাকাগুলো ম্যানেজ করে দিতে পারবি না? আমি হাত জোর করে বলছি নাসরিন, তুই যে কোনো উপায়ে বর্ষার বিয়েটা দিয়ে দে। এত বড় স্বার্থপর তুই হোস না। কি বললে মা? আমি স্বার্থপর? তুমি স্বার্থপর কিনা জানি না, কিন্তু তোমার বোনের এই বিয়েটা যদি না হয়, তাহলে পাড়া প্রতিবেশীর লোক যখন এই সমস্ত কথাগুলো শুনবে না, তখন তারাই বলবে যে তুমি নিজে বিয়ে করে সংসার টিকাতে পারোনি বলে ছোট বোনের বিয়েটা তুমিই হতে দিচ্ছ না। এসব তোমরা কি বলছো? আমি স্বার্থপর না, না, আমি স্বার্থপর না। যদি তুই স্বার্থপর নাই হবি তাহলে এই বিয়েটা দিয়ে দে। বেশ, তোমাদের সবার যখন এই ইচ্ছা, তখন আমি আমার জীবন দিয়ে হলেও আমি এই বিয়েটা দেব। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি। তোমরা সবাই যখন এটাই চাও, তাহলে তাই হোক। রাকেশ, তোরা বিয়ের দিনখান ঠিক কর। ঠিক আছে তাহলে।
বর্ষা, তোরা কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? আব্বার শরীর কেমন আছে? কেমন আর থাকবে বল, এই চলে যাচ্ছে। এ কি, তোরা দাঁড়িয়ে কেন? বস। বসি। আসলে রাকেশ ভাই ফোন করেছিল, বলছিল কিছু একটা আর্জেন্ট দরকার আছে, তাই এলাম। ও, তা বেশ, ওরা ঘরে আছে, তোমরা ভিতরে গিয়ে কথা বলো, আমি ততক্ষণে তোমাদের জন্য চা মিষ্টির ব্যবস্থা করি। ঠিক আছে তাহলে। ওই তো বর্ষা আর সুপিয়ান চলে এসেছে। আরে সত্যিই তো, এসো এসো। তো সুপিয়ান, খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। সব ভালো থাকলেই ভালো। ওইসব কথা ছাড়ো তো, তুমি কি বলার জন্য ডেকেছো সেটা বলো। আরে শুনবে শুনবে, দাঁড়াও, এত তাড়া কিসের তোমার? যেন আর তর সইছে না। না সইছে না, তুমি বলো তো তাড়াতাড়ি। বেশ বাবা বেশ, শোন তাহলে, আমি আর তোর ভাবি মিলে ঠিক করেছি যে তোর ভাবির তো কোনো ভাই বোন নেই, সে হলো বাড়ির একমাত্র মেয়ে। আর আমার শ্বশুরমশাইয়ের অনেক সয় সম্পত্তিও আছে। যেহেতু ওনার কোনো ছেলে নেই, তাই ওনাদের অবর্তমানে তো সব কিছু দেখাশোনার জন্য কাউকে লাগবে। তা নাই লাগবে, কিন্তু এসব কথা আমাদের বলে কি হবে? আরে তুমি আগে পুরো কথাটা শুনবে তো। বেশ, বলো। তাই আমি আর তোমার ভাই ঠিক করেছি যে আমরা এই বাড়িটা বিক্রি করে আমার বাপের বাড়ি সেটেলমেন্ট হব। এবার তোমরাও তো এই বাড়ির অংশীদার না, সেই জন্যই তোমাদের এই কথাটা বলার জন্য এখানে ডাকা। এবার তোমরাই বলো, তোমরা কি করবে? বিক্রি করে দেবে? কিন্তু তুমি আবার কিন্তু করছো কেন? ভেবে দেখো, এই বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ওরা কিন্তু ভুল করেনি। আমারও তো নতুন ফ্ল্যাটের জন্য কিছু টাকার দরকার, বলো। সেটা না হয় এই বাড়ি থেকে তুমি যে অংশটুকুন পাও সেটা বিক্রি করে নিয়ে নেব। অংশ? কি বলছো? এই পুরো বাড়িটাই তো রাকেশ আর বর্ষার নামে আছে। তাহলে আবার কেন? আমাদের কোনো অমত নেই, আপনি বাড়ি বিক্রির ব্যবস্থা করেন। তাহলে আবার কেন? ব্যাস ওই কথাই রইল। কি বলছিস তোরা? বাড়ি বিক্রি করবি মানে? হ্যাঁ, বিক্রি করব, এতে অবাক হওয়ার কি আছে? ঠিক বলেছো। আর বাড়ি বিক্রি করব না তো কি করব বলো? আমি আর তোমার ভাই আমার বাপের বাড়ি ঘর জামাই থাকবো। বর্ষারা নতুন ফ্ল্যাট কিনছে, তাহলে এই বাড়ির কি হবে? কি হবে মানে বৌমা? আমি, তোমার শ্বশুর মশাই, নাসরিন কোথায় থাকবো? তোমরা কোথায় থাকবে সেটা আমি কি করে বলবো? দেখো মা, এমন তো না আমি তোমার বাড়ি বিক্রি করছি, আমি আমার অংশ বিক্রি করছি। তাতে তোমাদের অসুবিধাটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোরা এসব কি বলছিস? দয়া করে বলছি, এবার তোরা থাম। আমি আর এইসব সহ্য করতে পারছি না। এই বাড়ি আমি কিছুতেই বিক্রি করতে দেব না। হ্যাঁ, বিক্রি করতে দিবি না মানে? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই বাড়ি আর তোর নামে নেই। আমার বিয়ের সময় পণ হিসাবে টাকা না দিতে পারায় আমার শ্বশুর মশাইয়ের হাত পা ধরে তোমার নামে যতটুকু ছিল ততটুকু আমার নামে করে দিয়েছো। পরিষ্কারভাবে বলতে গেলে এই বাড়ির ওপর তোমাদের কোনো অধিকার নেই। অধিকার যদি কারোর থেকেই থাকে সেটা হলো আমার আর বর্ষার। ভাই, তোর এই কথাটা বলার আগে একবারও জিভ কাঁপলো না? এই অসহায় বাপের মুখটার দিকে তাকিয়ে তোর কি একটুও মায়া হলো না? না হলো না। তোমাদের ওপর মায়া করতে গিয়ে তো আর আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। সবাই তো আর তোমার মতো বোকা না। বোকা? বারে ভাই, সত্যি তোদের দেখে না আজ আমি অবাক হচ্ছি যে ভাই বোন ভাবি এতদিন আমি এই বাড়ির বড় মেয়ে বলে দিনের পর দিন সমস্ত দায়িত্ব আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছিস। আর আমি তোদের মুখের দিকে তাকিয়ে নিঃস্বার্থভাবে আমি সব কিছু পালন করে গিয়েছি, আর সেই আজ আমি তোদের কাছে বোকা হয়ে গেলাম। স্বার্থপর, তোরা সবাই স্বার্থপর। দিনের পর দিন তোরা আমার এই সহজ সরল মেয়েটাকে ব্যবহার করে এখন স্বার্থপরের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছিস।
দেখো, অত কথা বলে কোনো লাভ নেই। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, তার থেকে আর চুল পরিমাণও সরব না। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও। বাপ রাকেশ, মা বর্ষা, তোর অসুস্থ বাপের মুখের দিকে তাকিয়ে তোরা আমাদের এই বাড়ি থেকে বার করিস না। এসব বলে কোনো লাভ নেই, আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব না। যদি কিছু বলারই থাকে সেটা আপনার বড় মেয়েকে বলেন। যদি বাড়ির বড় মেয়ে হয়ে বাপ মার প্রতি কোনো কর্তব্য পালন করতে পারে। তুমি একদম ঠিক বলেছো ভাবি, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, চলো এখান থেকে। কেঁদো না মা, আমি আছি তো। দেখবে ঠিক আমি আমাদের থাকার ব্যবস্থা করে নেব। নাসরিন, মা আমার, তুই আমাকে ক্ষমা কর। এইসব তুমি কি বলছো মা? ঠিক বলছি, এই সব কিছু আমার জন্য। এক সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে আমি যে দিনের পর দিন আর এক সন্তানের সাথে অন্যায় করেছি, সেই দিন যদি বর্ষার বিয়ে দেওয়ার জন্য তোকে জোর না করতাম, তাহলে আজ হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। থাকুক না মা এইসব কথা, তার থেকে ভালো চলো আমরা আমাদের মতো নতুন করে বাঁচতে শিখি। কেঁদো না আব্বা, কেঁদে কি হবে বলো? সবই তো ভাগ্য, ভাগ্য তো আর কাউকে বদলাতে পারে না। তবে তোমরা চিন্তা করো না, উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। দেখবে উনি ঠিক আমাদের একটা রাস্তা দেখাবে। নাসরিন। হ্যাঁ মা।